তাহলে আমরা লাস্ট ক্লাসে তরঙ্গের উপরিপাতন নীতি নিয়ে আলোচনা করছিলাম। এই তরঙ্গের উপরিপাতন নীতি নিয়ে আলোচনা করার পর আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয় এবং স্থির তরঙ্গের সমীকরণগুলো আমরা দেখব আজকে। তাহলে স্থির তরঙ্গটা কি, যেটাকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ। এবং স্থির তরঙ্গ পড়ার পর তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে যে স্যার অ্যাকচুয়ালি এটা কি কোনো ওয়েভ কি? অ্যাকচুয়ালি এটা কোনো ওয়েভ না, অ্যাকচুয়ালি এটা কোনো তরঙ্গ না। আমরা নিজেরাই দেখবো যেটা আসলে অ্যাকচুয়ালি কোনো ওয়েভ না। তাহলে স্থির তরঙ্গ আমরা দুই ভাবে ব্যাখ্যা করব, টোটাল দুই ভাগ। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। প্রথম যে ব্যাখ্যাটা হবে সেটা হচ্ছে স্থির তরঙ্গ জিনিসটা কি, একটু বলে নিই আমি জিনিসটা। সেটা হচ্ছে এই ধরনের যে আমাদের বই যে সংজ্ঞাটা দেয় যে দুইটা অগ্রগামী তরঙ্গ, ধরো এখান থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, এখান থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, একটা অগ্রগামী তরঙ্গ। এই তরঙ্গটা কোন একটা স্থানে সে বাধা পাইছে, বাধা পেলে কি হবে, সে রিফ্লেক্ট করবে। যখন সেখানে রিফ্লেক্ট করবে তখন এইরকম বিপরীত দিকে ফিরে আসবে। অর্থাৎ একটা তরঙ্গ, একটা অগ্রগামী তরঙ্গ, এটা সামনের দিকে অগ্রসরমান। সেই তরঙ্গটা কি হচ্ছে, একটা শক্ত প্রতিফলক। শক্ত প্রতিফলক বলতে আমরা মনে করতে পারি একটা প্রতিধ্বনির মতো, যে আমি যদি একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলি, আমার কথাটা ওই দেয়ালে বাধা পেয়ে আবার ফিরে আসে। তবে এই যে একটা নির্দিষ্ট অঞ্চলে, ধরো এখানে একটা অঞ্চল ধরলাম, জাস্ট একটা আবদ্ধ জায়গা, এটার বাইরের পরিবেশ এটার উপর কোনো মানে ভূমিকা পালন করবে না, একটা আবদ্ধ, একটা ক্লোজড জায়গা। তবে এই জায়গাতে এই যে দুইটা অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে নতুন যে তরঙ্গ সৃষ্টি হয়, কথাটা খেয়াল করবা, নতুন যে তরঙ্গ নামই কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ। নতুন কোন তরঙ্গ আসলে এখানে তৈরি হবে না। এখানে বিষয়টা এরকম হবে, তুমি যদি একটা দড়িকে, ধরো আমার হাতে দড়ি এক মাথা আর আরেকটা মাথা আরেক জায়গায় আটকানো, আমি একটা তরঙ্গ তৈরি করি, একটা ওয়েভ তৈরি করি, আমার হাত দিয়ে তরঙ্গটা যেদিকে যাবে, দূর থেকে দেখবা ঠিক ওইখান থেকে রিফ্লেক্ট হয়ে আরেকটা তরঙ্গ আস্তে আস্তে, এবং দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে দড়ির মধ্যে, দড়ির কোনো অংশে কিছুটা উঠবে কিছুটা নামবে, কিছুটা উঠবে কিছুটা নামবে, এবং দড়ির কোনো কোনো স্থানে মাধ্যমের কণাগুলো একটু উপরের দিকে উঠবে নামবে, উঠবে নামবে, আবার কোনো কোনো কণা একদম স্থির থাকবে। এই ধরনের ওয়েভ গুলোকে আমরা বলবো স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গ অ্যাকচুয়ালি কিন্তু কোনো ওয়েভ না। আগে আমি মিসকনসেপ্টটা দূর করে নিই, অনেকে মনে কনফিউশন লাগতে পারে, স্যার নাম স্থির তরঙ্গ, এটা তরঙ্গ না। এটা আসলে তরঙ্গ না। এটার মধ্যে আমরা দেখব যে এখানে মাধ্যমের কণাগুলো, কিছু কিছু কণা তোমার বিস্তার নিয়ে স্পন্দিত হবে, খুব ভালো পরিমাণ বিস্তার নিয়ে, আর কিছু কিছু কণা একদম যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে। এই জন্য এটার নাম হবে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। এবং এটা কি হবে, দুইটা অগ্রগামী তরঙ্গ। এখানে তুমি একটা অগ্রগামী তরঙ্গ তৈরি করলা, সেটা একটা শক্ত প্রতিফলক দ্বারা বাধা পেয়ে যদি আবার বিপরীত দিকে ফিরে আসে, তবে তাদের দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে নতুন যে তরঙ্গের উৎপত্তি হবে সেটা হবে স্থির তরঙ্গ। এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে উৎস, যেহেতু আমি যে কথাটা বলতাছি সেই কথাটা ওইখানে রিফ্লেক্ট করে আমার দিকে ফিরে আসবে, তার মানে উৎস একই। আর উৎস যদি একই হয়, অবশ্যই ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স কম্পাঙ্ক সেম। আর যেহেতু মাধ্যম পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিন্স তরঙ্গের ভেলোসিটি সেম, দ্যাটস ওয়াই এখানে ওয়েভলেন্থ সেম। অর্থাৎ ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এবং ভেলোসিটি তিনটাই একই থাকবে। এবং আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এখানে এনার্জি কনজারভেশন লটা ফলো করবে। অর্থাৎ আমি যেই পরিমাণ এনার্জি নিয়ে ওয়েভটা তৈরি করছি, ওয়েভটা যখন রিফ্লেক্ট হবে সে একই পরিমাণ এনার্জি নিয়ে ফিরে আসবে। অর্থাৎ এই কারণে এই যে দুইটা অগ্রগামী তরঙ্গ, একটা ডান দিকে যাচ্ছে একটা বাম দিকে আসতেছে, দুইটা অগ্রগামী তরঙ্গের ডিরেকশন ভিন্ন ভিন্ন হবে, কিন্তু তাদের অ্যামপ্লিটিউড অর্থাৎ বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি এবং তোমার ভেলোসিটি এগুলো সেম থাকবে। তবে কিন্তু এটি স্থির তরঙ্গ হবে। কারণ এনার্জি কনজারভেশন লটা এখানে মাথায় রাখতে হবে। যে তুমি বলতে পারো স্যার যদি এনার্জি কমে যায়,
অবশ্যই কমবে, কিছু তো কমবে, কিন্তু আমরা এনার্জি কনজারভেশন ল অনুযায়ী আমি যে শক্তি নিয়ে তরঙ্গটা তৈরি করব, তরঙ্গটা একই পরিমাণ শক্তি নিয়ে সে রিফ্লেক্ট হয়ে আসবে। এই জন্য এখানে অ্যামপ্লিটিউড অর্থাৎ বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং ভেলোসিটি, মাধ্যমের যে ভেলোসিটি যে মাধ্যমে আছে তরঙ্গের ভেলোসিটি ওটা সেম থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে স্থির তরঙ্গের যে জিনিসটা প্রুভ করব সেটা হচ্ছে ফিক্সড এন্ড, মানে এটাকে বলা হয় শক্ত প্রতিফলক দ্বারা যদি বাধা পায়, কোন একটা প্রান্ত শক্ত একটা প্রতিফলক আছে, যদি শক্ত প্রতিফলক থেকে বাধা পায় তবে স্থির তরঙ্গের সমীকরণটা কিরকম হবে। আবার আরেকটা দেখবো মুক্ত, তাহলে এটাকে বলা হয় ফিক্সড এন্ড, এটাকে বলা হয় বাংলায় শক্ত প্রতিফলকের ক্ষেত্রে, শক্ত প্রতিফলক দ্বারা বাধা প্রাপ্ত হলে। স্থির তরঙ্গ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে কোনো জায়গায় যদি ক্লিয়ার না হয়। আচ্ছা, তাহলে আমরা শক্ত প্রতিফলক দ্বারা বাধা প্রাপ্ত হলে, তাহলে ফার্স্টে আমরা ধরো এখানে উৎস থেকে একটা তরঙ্গ তৈরি হচ্ছে এবং এই তরঙ্গটা অ্যামপ্লিটিউড মাধ্যমের কণাগুলোর বিস্তার হচ্ছে a, এটা y অক্ষ, এটা x অক্ষ বরাবর পজিটিভ x অক্ষের দিকে যাচ্ছে, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। যেহেতু তরঙ্গটা ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এটা আমরা কি বলবো, আমরা একটা ইনসিডেন্ট ওয়েভ, yi ইনসিডেন্ট ওয়েভ। আমাদের বইতে y1 y2 দিয়েছে, আমি ইনসিডেন্ট ওয়েভ নাম দিলাম এবং এটার ইকুয়েশন আমরা শিখে আসছি a sin omega t minus 2 pi divided by lambda into x। যে তরঙ্গটা এখান থেকে বাধা পেয়ে আসবে, মানে শক্ত প্রতিফলক দ্বারা যে তরঙ্গটা বাধা পেয়ে আসবে, খেয়াল করবা যে তরঙ্গটা এভাবে গেল, যে তরঙ্গটা বাধা পেয়ে আসবে, তাহলে এই তরঙ্গটা ঠিক এই ধরনের আসবে, একইভাবেই তুমি একটু ভালো করে খেয়াল করো, এই তরঙ্গটা তোমার হচ্ছে যেটা অগ্রসর হচ্ছে এটা কিন্তু নেগেটিভ x অক্ষের দিকে অগ্রসর হচ্ছে। এটা তরঙ্গটা বাধা পাইছে, কোথা থেকে বাধা পাইছে, এখান থেকে বাধা পেয়ে আসছে। এটা চিত্র আমি আলাদা করে দেখাইতেছি, বাধা পেয়ে আসছে এবং আমি আগে বলছি যে তাদের অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি সব সেম থাকবে। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো, এই যে প্রথম এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ আর এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ, এটা নাম দিলাম yr। ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ দুইটা কি ফেজ ডিফারেন্স, মানে দশা পার্থক্য কি একই না ভিন্ন হবে? বলতো দশা পার্থক্য কি একই হবে না ভিন্ন হবে? স্যার এটা কি +2 π/λx হবে? সেটা পরে আগে আমাকে এই কথার উত্তর দাও যে দুইটা তরঙ্গে কি দশা পার্থক্য একই কিনা না ভিন্ন, সেটা আমাকে উত্তর দাও। ইকুয়েশন পরে বলো, বলো দশা পার্থক্য কি সেম না ভিন্ন হবে, কি মনে হচ্ছে বলো, কি অ্যানসার দাও? জয় ভিন্ন। বলো কি দশা পার্থক্য একই হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। ভিন্ন হবে। তাহলে কত ভিন্ন হবে, কতটুকু ভিন্ন হবে, কি পরিমাণ ভিন্ন হবে বলো? ফিগারটা দেখে আন্দাজ করা যাচ্ছে না? ফিগার যদি 180 ডিগ্রি। হ্যাঁ কত? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি পাই, রাইট। পাই পরিমাণ দশা পার্থক্য দিয়ে চেক করতে পারো। এই যে দেখো উল্টা, জাস্ট অপোজিট হয়ে গেছে, 180 ডিগ্রি কিন্তু উল্টে গেছে, দশা পার্থক্য চেঞ্জ হয়ে গেছে। তার মানে তোমার রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশনটা কি দাঁড়াবে, এখানে একটু ভালো করে বুঝে নিবা। রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশনটা কি দাঁড়ায়, a sin পাই প্লাস পাই প্লাস, আর প্লাস কেন দিলাম পাই, আশা করি এটা বুঝতে পারছো যে এখান থেকে কণা আছে কিন্তু এখানে কণা কি দশা বেশি।
যেটা আমি বলছি যে আমরা বাম থেকে ডান দিকে কিন্তু এই কোণা দশা এই কোণা হচ্ছে কম, আবার যখন এইদিকে অগ্রসর হবে এই কোণা দশা কিন্তু বেশি হবে। আশা করি মনে আছে। তাহলে পাই প্লাস, আর যেহেতু তরঙ্গটা কি এইদিকে অগ্রসর হচ্ছে তাহলে আমরা জানি এখানে আমাদের মাইনাস জায়গায় কি বসাইতে হয়, প্লাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স। এখানে পাই প্লাস কেন হলো আবার খেয়াল করো, দুইটা তরঙ্গ কিন্তু রিফ্লেক্টেড ওয়েভ, শক্ত প্রতিফলক দ্বারা বাধা পাইছে। একটা তরঙ্গ ডান দিকে অগ্রসর হচ্ছে আর একটা তরঙ্গ বাম দিকে অগ্রসর হচ্ছে। অনেকভাবে ব্যাখ্যা করে আমাদের বইতে, অনেকভাবে ব্যাখ্যা করে, যেমন কেউ কেউ বলে যে এটা অ্যামপ্লিটিউড উপরের দিকে, এটা অ্যামপ্লিটিউড নিচের দিকে, এইজন্য মাইনাস, একটা মাইনাস আসবে এখানে, একটু পরে একটা মাইনাস আসবে, কারণ পাই প্লাস থিটা এটা 3 নাম্বার ঘরে পড়ে, অর্থাৎ তোমার 10 কটের ঘরে যায় পড়ে। এটার অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে এই ধরনের, আমাদের বইতে এটা অনেক জায়গায় সরাসরি এইভাবে ব্যাখ্যা করে, ওমেগা টি প্লাস 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু এক্স। এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ, আমি কিন্তু এটা ওয়াই আর দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, যে একটা আপতিত হলো আর শক্ত প্রতিফলক দ্বারা যখন বাধা পাইছে সেটা পাই প্লাস কেন, কারণ দশা চেঞ্জ হয়ে গেছে। কতটুকু চেঞ্জ হয়েছে, পাই, এটা উপরের দিকে এটা নিচের দিকে, এটা নিচের দিকে এটা উপরের দিকে, এটা উপরের দিকে এটা নিচের দিকে, তারপরে দশা অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে উল্টা গেছে। কতটুকু গেছে, পাই পরিমাণ। আর এখানে প্লাসটা কেন হয়েছে, কারণ আমরা অগ্রগামী তরঙ্গের সময় পড়ে আসছি, যদি তরঙ্গ ডান দিকে অগ্রসর হয় মাইনাস, আর যদি বাম দিকে অগ্রসর হয় প্লাস। আর এই পাই প্লাস থিটা, আবার খেয়াল করো পাই প্লাস থিটা মানে কি 3 নাম্বার ঘরে পড়ে, 10 কট, 10 কটের ঘরে সাইন কিন্তু কি হয় মাইনাস, এজন্য মাইনাস চলে আসে। অনেক বইতে দেখবা এটা সরাসরি লিখছে এবং তারা ব্যাখ্যা করছে এভাবে, যেহেতু বিস্তারটা কি হয় উল্টা যায়, অ্যাকচুয়াল রিজন কিন্তু হচ্ছে ফেজ ডিফারেন্স, যে ফেজ ডিফারেন্স ভিন্ন ভিন্ন। এখন দুইটা তরঙ্গ কিন্তু আসলে যে একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে ওইটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসতেছে, তাহলে রেজাল্টেন্ট ওয়েভ কি, অর্থাৎ দুইটা তরঙ্গ যখন মাধ্যমের কোনো কণার উপর আপতিত হয় তখন ওই মাধ্যমের কণার রেজাল্টেন্ট তোমার ডিসপ্লেসমেন্টটা কত, যেটাকে আমরা বলি তরঙ্গের উপরিপাত নীতি অনুযায়ী লব্ধি সরণ কত। আমরা গত ক্লাসে দেখে আসছি যে আমাদের ফর্মুলা ছিল এই ধরনের y1 প্লাস y2 ভেক্টর দিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম, আশা করি মনে আছে। তাহলে এটা আমাদের রেজাল্টেন্ট বা নেট ওয়েভ, তাহলে আমাদের নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে yi প্লাস yr। আর ভেক্টর সাইন দরকার নাই, কারণ অটোমেটিক ভাবে কিন্তু আমি ডিরেকশন দিয়ে দিয়েছি, আর আলাদা করে cos 180 ডিগ্রি এগুলো কোনো দেওয়ার দরকার নাই। কিন্তু প্লাস প্লাস অটোমেটিক ভাবে এখানে মাইনাস হয়ে যায়। অনেকে বলতে পারো স্যার আপনি তো ভেক্টর দিবেন একটা এইদিকে একটা বিপরীত দিকে, তাহলে মাইনাস দেওয়ার কথা, আমি এখানে অলরেডি মাইনাস দিয়ে ফেলছি, পাই প্লাস করে মাইনাস দিছি, আবার এখানে কিন্তু মাইনাস দেওয়ার কোনো যৌক্তিকতা নাই আমার, এজন্য আমি এখানে y1 প্লাস y2 দিয়ে দিছি, কারণ যোগ মানে এখানে মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে একটা মাইনাস সাইন অলরেডি আছে। আর এইটা কিন্তু প্লাস, আবার বলতাছি তরঙ্গটা কোথায় অগ্রসর হচ্ছে, বাম থেকে ডান দিকে, সরি ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, আর এটা হচ্ছে বাম থেকে ডান দিকে, এগুলো আমরা ফার্স্ট লেকচারে পড়ে আসছিলাম অগ্রগামী তরঙ্গ। এই হচ্ছে আমাদের নেট ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অফ এ মিডিয়াম। একটা মিডিয়ামের পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে নেট, এটা। এখান থেকে আমরা স্থির তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করব ফার্স্টে, শক্ত প্রতিফলক দ্বারা বাধা। তার আগে আমরা একটু কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা বুঝতে চাই যে আসলে স্ট্যান্ডিং ওয়েভ জিনিসটা কি। এবং আমি যে প্রথমে কথাটা বলছি যে স্ট্যান্ডিং ওয়েভ আসলে কোনো ওয়েভ না, এবং আরেকটা কথা বলছিলাম যেখানে কিছু কিছু পার্টিকেলের অ্যামপ্লিটিউড বা ডিসপ্লেসমেন্ট খুব বেশি হয় আর কিছু কিছু পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয় না বললেই চলে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কোনো কোনো টাইমে এটা ডিসপ্লেসমেন্ট একদম জিরো হয়ে যাবে, স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করব এখন। তাহলে এইটুকু উঠানো হয়েছে, আশা করি এটুকু উঠানো হয়েছে। প্রশ্ন থাকলে করতে পারো, কারণ যদি কোনো প্রবলেম থাকে। তাহলে আমরা কি করব, আমরা বিভিন্ন টাইমের উপর বিভিন্ন টাইম নেব, বিভিন্ন টাইমের উপর আমরা ইনসিডেন্ট, তারপর হচ্ছে রিফ্লেক্ট আর হচ্ছে নেট, এটা ডিসপ্লেসমেন্ট গুলো বের করব এবং গ্রাফিক্যালি প্রেজেন্ট করব আমরা। ওকে, বুঝলাম। তাহলে আমরা এখানে একটা চার্ট বানাই।
চার্ট বানাই। চার্টে আমরা প্রথমে এখানে দেব টাইম, বিভিন্ন টাইম নেব আমরা। এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশনটা বসাই আমরা। ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন লিখছি আমরা a sin ওমেগা t minus 2 pi divided by lambda into x, আর রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন লিখছি আমরা a sin ওমেগা, সরি এটা মাইনাস আছে, ওমেগা t plus 2 pi divided by lambda into x, আর এখানে হচ্ছে আমাদের নেট yi plus yr। সবাই একটু আমার সাথে ক্যালকুলেশন করবা, তাহলে আমার কাজটা সুবিধা হবে একটু। নাম্বার 1 এ আমরা t এর মান 0 ধরলাম। যখন সময় গণনার শুরুতে ইনসিডেন্ট, যখন সময় গণনার শুরুতে অর্থাৎ যখন t এর মান 0, যখন t এর মান 0 খেয়াল করো, যখন t এর মান 0 তখন আমাদের ইনসিডেন্ট ওয়েভটা কত আসে? t এর মান 0, তার মানে আমাদের আসবে হচ্ছে a sin -2 pi divided by lambda into x। আচ্ছা, তাহলে এখানে a মাইনাস sin মাইনাস থিটা সমান কত লেখা যায়? sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, রাইট। তার মানে এখানে অ্যানসারটা কত আসবে? মাইনাস a sin 2 pi divided by lambda into x। আচ্ছা, তাহলে এখানে কত আসবে? এখানে তো 0, তাহলে রিফ্লেক্টেড ওয়েভও আসবে কত? রিফ্লেক্টেড ওয়েভ আসবে হচ্ছে মাইনাস a, তাই অলরেডি এটা মাইনাস আছে আমার, 2 pi by lambda into x। টোটাল করলে কত আসে? নেট কত হবে বলো তো? মাইনাস মাইনাস টু প্লাস, তাহলে নেট কত আসবে? মাইনাস 2a sin 2 pi divided by lambda into x। বুঝতে পারছো জিনিসটা? আমরা আসলে কি করতেছি, আমরা আসলে বিভিন্ন টাইমে তাদের একটা স্ক্রিনশট নিতেছি। আমরা আসলে একটা যে কোনো একটা ভিডিও বা পিকচার স্ক্রিনশট নিই, ঠিক একটা সার্টেন টাইমটা মানে কি 0, একটা তরঙ্গ যাচ্ছে, হঠাৎ করে আমি একটা টাইম, আমার ঘড়িতে যখন সময় 0, ওই টাইমে একটা স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নেওয়ার সময় আমি দেখলাম যে ইনসিডেন্টের ডিসপ্লেসমেন্ট, রিফ্লেক্টেড ডিসপ্লেসমেন্ট এবং নেট এত বেরিয়েছে আমার। আচ্ছা, এটা হচ্ছে যখন 0। সেকেন্ড নেই আমরা t/4, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি আসে? a sin ওমেগা মানে আমরা জানি 2 pi by t, স্মল t মানে হচ্ছে t/4 minus 2 pi divided by lambda into x। তাহলে এখানে কত আসে? t t কাটা pi by 2, তার মানে pi by 2 মানে কত? sin pi by 2। দেখো এখানে আসে আমাদের ইকুয়েশন কি আসে? sin pi by 2 minus 2 pi divided by lambda into x। তাহলে এটা কি হয়ে যাবে বলতো একটু আমাকে, একটু সবাই রেজাল্ট কত আসবে? এটা রেজাল্ট কত হবে? a cos 2 pi divided by lambda x। Right, a cos 2 pi divided by lambda into x। কারণ sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তো 90 ডিগ্রি মানে হচ্ছে cos হয়ে যাব, আর 90 ডিগ্রি মাইনাস থিটা মানে অল পজিটিভের ঘরেই থাকবে। তো এটা কত আসবে একটু বলো আমার নিজেরা সবাই, এটা কত হবে? এটা কত হবে? মাইনাস a sin, এখানে থাকবে হচ্ছে পাই বাই 2 প্লাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। তাহলে এটা কত হবে বলো? minus a cos 2 pi by lambda x। রাইট। তাহলে নেট কত? 0। উঠাও, উঠে নাও, এই জিনিসটা কিন্তু বইতে নাই, একটু ভালো উঠে নাও। আরো কয়েকটা পয়েন্ট দেখি আমরা। t/4, তারপর নেই t/2। দেখো তো t/2 এর জন্য কত আসে, নিজেরা করো, নিজেরা ট্রাই করো একটু। t/2 এর জন্য কত আসে একটু বলো আমার।
একটু বলো। তোমরা আসে a sin 2 pi x divided lambda a sin 2 pi by lambda into x, ওকে। আর রিফ্লেক্টেড ওয়েভটা বলো। Sir, a sin 2 pi by lambda into x. a sin 2 pi divided by lambda into x, আর রেজাল্ট হবে 2a sin 2 pi by lambda into x। 4 নাম্বার হচ্ছে এরপরের টাইমটা কত আসে আমাদের, t/2 এর পর কত থাকে আমাদের, 3t/4 না, 3t/4 3t/4 তাই। t/2 তারপর হচ্ছে 3t/4, 3t/4 তাহলে বের করো 3t/4 এ কত আসে। 3t/4 এ কত আসে একটু বলো। কত আসে বলো। তোমরা আসে a cos 2 pi lambda by x আর এটা রিফ্লেক্টেডটা Sir, প্রথমটায় মাইনাস হবে না? কেন বলতো না, স্যার প্রথমটা মাইনাস হবে। চলে ওকে। তাহলে পয়েন্টটা দেখো, এটা দেখো, তাহলে নিশ্চয়ই প্লাস হবে। জি স্যার, a cos 2 pi by lambda into x. এবং রেজাল্ট সি। লাস্ট নেই, লাস্ট কি থাকে, পি নেই, আমরা 5 নাম্বারটা টি বসাও, কত আসে দেখো। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, রেজাল্টেন্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, রেজাল্টেন্টটা minus a sin 2 pi lambda x মাইনাস কে সাইন 2 পাই বাই x, চিহ্ন খেয়াল করো, ভিত্তি দুটো সাইডে পাবো এদিকে, positive a sin 2 pi lambda x ভালোভাবে চেক করো, আরেকবার চেক স্যার করো। ঠিক আছে। কি মাই স্যার minus a sin 2 pi by lambda x. এটা বলতাছি, এটা বড় কথা ভিত্তি এগুলো আমি কি ভুলে গেলাম, দেখো ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে উঠে নাও আর স্ক্রিনশট দাও। এই জিনিসগুলো আমাদের নেট জিনিসটা দরকার, নেটটা বিষয়, নেটটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে এটার মধ্যে দেখো মজার বিষয় আছে একটা, যেমন ফার্স্টে দেখো -2a অর্থাৎ রিফ্লেক্টেড যে ওয়েভের ফলে যে নেট ওয়েভটা, সেটা একটু নিচের দিকে মাইনাস সাইন, তারপরে 0, তারপরে আবার প্লাস সাইন, তারপরে মাইনাস সাইন। এই পাঁচটা জিনিস অর্থাৎ 1 2 3 4 পাঁচটা জিনিসকে আমরা পাঁচটা গ্রাফে দেখাবো, তাহলে আমরা শুরু করি। বুঝবো বুঝলাম। জি স্যার। আমি নেটটা সাইডে রাখি আমার সুবিধার জন্য, নেটটা আমি রেখে দিই সাইডে, আর টাইমটা থাকুক, নেটটা আমি একটু মনে রাখার জন্য আমার দরকার। তাহলে প্রথম যে গ্রাফ, যখন t = 0 সেকেন্ড, প্রথম যে গ্রাফটা তোমার
নেট, আমি নেটটা কিন্তু আঁকবো শুধু রেজাল্টেড ওয়েভ, অর্থাৎ যেটা স্থির তরঙ্গ, যেটা আগেই বলছি স্থির তরঙ্গ হলো তরঙ্গ না। এখানে দেখো -2s sin 2π lambda into x, এই গ্রাফটা শুরু হবে কোথা থেকে? গ্রাফটা কোথা থেকে শুরু হবে বল? উপর থেকে শুরু হবে না নিচ থেকে শুরু হবে? নিচ থেকে। নিচের থেকে। এই গ্রাফের মধ্যে আমি কিছু পয়েন্ট হাইলাইট করি, সে পয়েন্টগুলো হচ্ছে এখানে কিছু পয়েন্ট আমি হাইলাইট করে রাখি। আর এখানে কিছু পয়েন্ট হাইলাইট করি। এবার সেকেন্ড t/4 এ t/4 এ দেখো তোমার নেট 0, তার মানে এখানে যখন আমি ওয়েভটা আঁকবো তখন কোনো রেজাল্টেন্ট কিন্তু নাই, তার মানে বিষয়টা হচ্ছে এই ধরনের স্ট্রেট লাইন, এইটা এরকম, অর্থাৎ পরে ব্যাখ্যা করি সবগুলো একবারে। আগে যে পয়েন্টগুলো আমি রেড কালার দিচ্ছি শুধু সেই পয়েন্টগুলো আমি আগে এখানে ইন্ডিকেট করতেছি, শুধু রেড কালারের পয়েন্টগুলো আমি ইন্ডিকেট করতেছি। এবার t/2 তে কি 2s sin 2π lambda, t/2 তে গ্রাফটা কোথা থেকে শুরু হবে বলো একটু আমারে? t/2 এর গ্রাফ উপর থেকে না স্যার? উপর থেকে। সবাই সাথে সাথে টাইপে ফেলো, তাহলে সুবিধা হবে। সুন্দর করে নোট করে ফেলবা সবাই, যেহেতু বাসায় আসলো। তারপর 3t/4 এ কিন্তু কোনো নেট কোনো ডিসপ্লেসমেন্ট নাই মাধ্যমের কোণা, তাহলে এটার মধ্যে কি স্ট্রেট লাইন সব, এখানে স্ট্রেট লাইন হবে এবং আমার কোনো এখানে তরঙ্গ পাওয়া যাবে না। তাহলে রেড কালার গুলো আমি শুধু ইন্ডিকেট করব এখানে। আর লাস্ট হচ্ছে আমাদের 3t/4 এর মধ্যে কি দেওয়া মাইনাস, তার মানে এখানে গ্রাফটা হবে নিচের দিক থেকে, গ্রাফটা আসবে নিচে। এবং এখানে আমাদের রেড কালারের যে মাধ্যমের কণাগুলো পাশে যে কাঁটাটা এগুলো এখানে আঁকা হয়েছে আশা করি। এবার জিনিসটা খেয়াল করো, এগুলো কিন্তু রেজাল্টেন্ট, মানে তোমার স্থির তরঙ্গের অবস্থাটা। দেখো এখানে কিছু কিছু কণা যেগুলো রেড কালারের কণা, দেখো রেড কালার যে কণাগুলো, এই কণাগুলোর অবস্থান কি চেঞ্জ হয়েছে, মানে তার কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? হয় না। কারণ সেখানে তারা সামান্য পরিমাণ এসএচএম করছে, সবগুলো কণায় কিন্তু সিম্পল হারমোনিক মোশনে স্পন্দিত হচ্ছে, মানে সবগুলো কণায় কিন্তু সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। এই কণাগুলো খুব সামান্য পরিমাণ, এগুলো সামান্য 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 সামান্য। কিন্তু এই কণাটা দেখো, এটা প্রথমে ডিসপ্লেসমেন্ট খুব নিচের দিকে বেশি, কত -2a, কিন্তু দেখো -2a ইকুয়েশন চেক করো। এখানে যে দেখো তরঙ্গটা এখানে আসলো, এখানে যে পরের স্টেপ কি করছে, সে উপরে উঠে গেছে স্ট্রিং এর মধ্যে বা দড়ির মধ্যে, এখানে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এটা দেখা যাবে ইচ্ছা করে আমি।
এরপরে কি হচ্ছে উপরের দিকে উঠছে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই কণাটা উপরে নিচের দিকে নামছে, তারপর সে উপরে উঠছে, উপরে উঠে সে স্থির হয়ে গেছে, এরপর সে আবার উপরের দিকে উঠছে, এরপর সে আবার নিচে নামছে, এরপর সে আবার নিচের দিকে নামছে। তারপরে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কিছু কিছু কণার ডিসপ্লেসমেন্ট খুব বেশি, আর কিছু কিছু কণার কোনো ডিসপ্লেসমেন্টই নাই। তো এই ধরনের তরঙ্গকে এই জন্য বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ, কারণ এখানে সবগুলো কণার কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট সেম হচ্ছে না। একবার নিচের দিকে খেয়াল করো, একবার নিচের দিকে তরঙ্গগুলো এইভাবে নিচের দিকে, তারপর উপরে স্ট্যান্ড হয়ে গেল, আবার উপরে দিকে, আবার স্ট্যান্ড, আবার নিচের দিকে, এইভাবে সে একটা স্থির তরঙ্গ তৈরি করছে। এবং এই যে রেড কালারের যে পয়েন্টগুলো, এই মাধ্যমের এই কণাগুলো কিন্তু তারাও কিন্তু স্পন্দিত হচ্ছে, কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট কি খুব কম, খুবই কম। এখানে যে কণাগুলো আছে দেখো, এদিকেও তাদের ডিসপ্লেসমেন্ট আছে কিন্তু তুলনামূলকভাবে কম। এটা হচ্ছে এটা কিন্তু নেগেটিভ দিকে, আবার জিরো, আবার পজিটিভ দিকে, নেগেটিভ দিকে পজিটিভ দিকে এইভাবে স্পন্দিত হচ্ছে। এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের মূল বিষয়টা, যে কেন আমরা এদেরকে স্থির তরঙ্গ বলি, কারণ এখানে মাধ্যমের কণাগুলো এক একটা কণার ডিসপ্লেসমেন্ট এক এক রকম হয়ে যায়, এবং আলটিমেটলি কখনো কখনো কি হয়ে যায়, টোটালি ভ্যানিশ হয়ে যায়। যেমন এইখানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এরপর কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। আর কিছু কিছু কোনো ডিসপ্লেসমেন্ট টোটালি জিরো। রেড কালারের যে পার্টিকেল গুলো আছে, মিডিয়ামের রেড কালার যে পার্টিকেল গুলো আছে, সেগুলোর কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। তো এই জন্য এদের নাম হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। এবং আমাদের যে সকল কণা ডিসপ্লেসমেন্ট মিনিমাম বা জিরো, যেমন এই যে কণাটা রেড কালার যে পার্টিকেল গুলো আছে, এই পয়েন্ট গুলোকে বলবো আমরা নোড। নোড, এন ও ডি ই, নোড। বাংলায় বলা হয় নিস্পন্দ বিন্দু। বাংলায় কি বলা হবে? নিস্পন্দ বিন্দু। এগুলোকে বলা হবে নোড, সব নোড পয়েন্ট। নোড, 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 এগুলো হচ্ছে নোড। বাংলাটা লিখে দেই, বাংলাটা হচ্ছে নোডের বাংলা হচ্ছে নিস্পন্দ বিন্দু। অর্থাৎ যে সকল বিন্দুতে মাধ্যমের কণাগুলোর সরণ শূন্য, আমাদের বইতে শূন্যই বলে, আমরা মিনিমাম বলতে এখানে জিরোই বুঝবো, কিন্তু মাইনাসটা এখানে কোনো মিনিমাম আসবে না, কারণ আসলে মাইনাস অ্যামপ্লিটিউড বলতে কিছু নাই, ওটা বিপরীত দশা বলে মাইনাস হয়ে যায়। তাহলে নোড মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু, যে সকল বিন্দুতে মাধ্যমের কণাগুলোর কোনো সরণ থাকবে না, মানে এই সকল পয়েন্টে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তাদেরকে বলা হয় নোড। আর যে সকল পয়েন্টে ডিসপ্লেসমেন্ট আছে এবং সেটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পয়েন্টগুলোকে ধরি আমরা, সেটা হচ্ছে অ্যান্টি নোড, বা যেটাকে বাংলায় বলা হয় সুস্পন্দ বিন্দু। এখানেও কিন্তু আছে, এগুলো হচ্ছে সব অ্যান্টি নোড। n1, n2, সরি এটা n1 হবে, এটা n2 হবে, এটা n3 হবে, এটা n4, এটা n5, এটা হচ্ছে a1, এটা a2, এটা a3, এটা a4। অ্যান্টি নোড, অ্যান্টি নোড, অ্যান্টি নোড মানে সুস্পন্দ বিন্দু। অর্থাৎ যে সকল বিন্দুতে কণাগুলোর সরণ সর্বাধিক, যে সকল বিন্দুতে কণাগুলোর সরণ সর্বাধিক, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা সুস্পন্দ বিন্দু। যে সকল বিন্দুতে কণাগুলোর সরণ সর্বাধিক, তাদেরকে বলবো আমরা সুস্পন্দ বিন্দু। এবং স্থির তরঙ্গের ইকুয়েশন কিন্তু চেঞ্জ হবে। আমরা যেটা পড়তাছি এখন, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে শক্ত প্রতিফলক দ্বারা বাধা পেয়ে, আর মুক্ত স্থান থেকে বাধা পেয়ে যদি আসি, ইকুয়েশন চেঞ্জ হবে। অর্থাৎ অ্যান্টি নোড আর নোডের পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে, কিন্তু 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 তোমার অ্যান্টি নোড, একটা অ্যান্টি নোড আর একটা নোডের মাঝখানে যে ডিসটেন্স, এগুলো সেম থাকবে। কথাটা একটু খেয়াল করো, আমরা একটু পরে পড়ব যে অ্যান্টি নোড কোথায় তৈরি হয়, নোড কোথায় তৈরি হয়, এগুলোর ইকুয়েশন ভেদে এদের চেঞ্জ হতে পারে অবস্থান, কিন্তু একটা নোড এবং একটা অ্যান্টি নোডের মাঝে যে পাথ ডিফারেন্স, একটা অ্যান্টি নোড এবং একটা নোডের মাঝে যে পাথ ডিফারেন্স,
সেটা কিন্তু ফিক্সড থাকবে। যেমন আমি বলি, খেয়াল করো, যেমন এই চিত্রটার মধ্যে আমার এই ফিগারটা, এগুলো একই সব। এই ফিগারটার মধ্যে খেয়াল করো, এই n1 আর n2 দুইটা নোড অর্থাৎ দুইটা নিস্পন্দ বিন্দুর মাঝে পাথ ডিফারেন্স কত, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কত একটু বলো তাহলে, পথ পার্থক্যটা কত? দুইটা নোড n1 n2 দুইটা নিস্পন্দ বিন্দুর মাঝে এখানে দূরত্ব কত? λ/2। λ/2, রাইট। আবার দেখো a1 আর a2 দুইটা অ্যান্টি নোডের মাঝে ডিসটেন্স কত? λ/2। λ/2। আর একটা অ্যান্টি নোড একটা নোডের মাঝে ডিফারেন্স কত? একটা অ্যান্টি নোড একটা নোড λ/4। λ/4। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে বললাম যে ডিফারেন্স কোথায় আসে, দেখো ডিফারেন্সটা কোথায় আসবে, তুমি নোডগুলো শুধু নোডগুলোর অবস্থান চেক করো। নোডগুলোর অবস্থান যখন ল্যামডার মান 0, খেয়াল করো ল্যামডার মান 0, তারপরেরটা λ/2, আচ্ছা, তারপরেরটা কত আসে, এটা কত নাম্বার পয়েন্ট হবে? এটা 0, এটা λ/2, এটা কি, তারপর এটা কত হবে? 3 λ/2, এটা 5 λ/2, সব বিজোড়। আর এগুলো দেখো সব জোড়ে আসবে, সব জোড়ে আসবে। এগুলো আমরা প্রমাণ করব এখন যে কখন বিজোড় গুণিতক হয় কখন জোড় গুণিতক হয়, এগুলো একটু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে আমার। তবে পরপর দুইটা এই নোড বা পরপর দুইটা অ্যান্টি নোড, এগুলোর মাঝে ডিসটেন্সের যে হিসাবটা সেটা সেম থাকবে, সেটা সেম থাকবে। কিন্তু তোমার x এর মান কত হইলে, মানে x এর মান কি λ/2 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক হইলে তোমার নোড না অ্যান্টি নোড তৈরি হয়, এই জিনিসগুলো একটু ডিফার করবে। যারা তপস স্যারের বই ইউজ করো তাদেরকে বলে দেই, তপস স্যারের বইতে কিন্তু এই কনসেপ্টটা নাই, যেটা এখন আমি করাবো, এই কনসেপ্টটা কিন্তু নাই। এটা আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে মেবি সাকসেসের বইতে আছে, লেকচার আছে কিনা আমার খেয়াল নাই। সাকসেসের বইতে এই কনসেপ্টটা আছে যে শক্ত প্রতিফলক দ্বারা বাধা পেয়ে, এবং আমাদের বোর্ডে যে কোশ্চেনগুলো থাকে মোটামুটি 50-50 পাওয়া যায়, এটা বেশি থাকে। শক্ত প্রতিফলক দ্বারা যেটা বাধা পেয়ে এই কোশ্চেনটা, এটার যে স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা, এটা বেশি আসে। তো আমরা ক্লিয়ার আইডিয়া নিলে যে কোনো পরীক্ষা যেভাবে হোক দুইটার মধ্যে যেটাই আসুক আমরা করতে পারবো। আমরা এখন এই কণাগুলোর নেট ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা বের করব আমরা। তাহলে আমরা দেখলাম কি কি দেখলাম, আমরা দেখলাম ফার্স্ট ইনসিডেন্ট ওয়েভ। ইনসিডেন্ট ওয়েভ হচ্ছে a sin omega t minus 2 pi divided by lambda into x, এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ minus a sin omega t plus 2 pi divided by lambda into x. Okay, so net displacement incident plus reflected, তাহলে আমরা এটা কমন নিয়ে ফেলি একবারে, sin omega t minus 2 pi by lambda into x minus sin omega t plus 2 pi by lambda into x. তো অনেকে পারো এটা sin c minus sin d, sin c minus sin d এর ফর্মুলা কি? sin c minus sin d এর ফর্মুলাটা কি বলতো একটু? 2 cos c plus d by 2 sin c minus d by 2. 2 cos c plus d by 2 আচ্ছা, আমি কি একবার হিসাব করি, আমরা এটা c এটা d, c plus d, এটা আর এটা যোগ করলে আমরা কি পাবো? ওমেগা টি। কাটা শুধু ওমেগা টি প্লাস ওমেগা টি, নিচে থাকবে 2, দ্যাট মিন্স ডাইরেক্ট আমরা লিখি cos ওমেগা টি, আর এই জায়গায় কি পাবো? c minus d, c minus d এটা মাইনাস এটা, আলটিমেটলি এখানে কি পাবো আমরা? sin minus 2 pi by lambda into x। চেক করে দেখো ঠিক আছে কিনা আমার, আশা করি ঠিক আছে আমাদের। এখানে দেখো sin c minus sin d, sin c minus d, c হচ্ছে ওমেগা t minus 2 pi by lambda into x minus ওমেগা t minus 2 pi by lambda into x, ওমেগা t কাটা মাইনাসে মাইনাসে প্লাস
এত সেকেন্ড মাইনাস, তার মানে আমাদের ডিসপ্লেসমেন্ট নেট ডিসপ্লেসমেন্ট আসবে কত -2a sin থেকে আগে লিখি আমরা 2 পাই বাই ল্যামডা ইনটু x cos ওমেগা t। এটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গের মাধ্যমের কণাগুলোর নেট ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কণাগুলোর, খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে যে কণাগুলোর যে কখনো কখনো তাদের ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাচ্ছে, কখনো কখনো ম্যাক্সিমাম পজিটিভ, কখনো ম্যাক্সিমাম নেগেটিভ। তো এই জিনিসগুলো কি আসলে টাইমের উপর ডিপেন্ড করতেছে নাকি এক্স এর উপর ডিপেন্ড করতেছে? কি মনে হয় এই জিনিসগুলো কি টাইমের উপর ডিপেন্ড করতেছে? যখন তোমার রশ্মির মধ্যে যে কণাগুলো স্থির ছিল, যে কণাগুলো স্ট্যান্ডিং ওয়েভ মানে স্থির ছিল, আসলে কি টাইম যদি চেঞ্জ করো, টি এর মান যদি চেঞ্জ করো 0 1 2 3 সেকেন্ড, ওই কণাগুলোর অবস্থান কি আসলে কোনো পরিবর্তন হবে? আমার কথাটা হচ্ছে যে মূল কথা, একটা সরাসরি কথা বলি তোমাদের সাথে, সেটা হচ্ছে যে নিস্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দু এই তৈরি হচ্ছে এখানে অ্যান্টি নোড এবং নোড, এগুলো কি টাইমের উপর ডিপেন্ড করছে নাকি এক্স এর উপর ডিপেন্ড করছে? তাদের যে অ্যামপ্লিটিউড বা ডিসপ্লেসমেন্টটা সেটা কি টাইম ডিপেন্ডেন্ট? মানে তুমি যদি টি এর মান পরিবর্তন করো, রেড কালারের যে পার্টিকেল গুলো ছিল, টি এর মান যদি চেঞ্জ করো, তবে রেড কালারের পার্টিকেল গুলো কি উপরে নিচে যাবে নাকি ওই জায়গাতেই থাকবে? বলতো টি এর মান 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি চেঞ্জ করি, যেগুলো আমাদের নোড ছিল, নোড নিস্পন্দ বিন্দু ছিল, ওই পার্টিকেল গুলো কি সে উপরে নিচে চেঞ্জ করতে পারবে? তার ডিসপ্লেসমেন্ট কি চেঞ্জ হবে কোনো? না স্যার। হবে না স্যার। না। হবে না। তার মানে তোমার এই যে স্থির তরঙ্গের যে ইকুয়েশনটা, এখান থেকে আমাদের মূল কাজ কি অ্যান্টি নোড আর নোডের পজিশন বের করা, যে কোথায় কোথায় নোড আর কোথায় কোথায় অ্যান্টি নোড হচ্ছে। তাহলে তার মানে সেটা টি এর উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করবে শুধু sin 2 পাই বাই ল্যামডা ইনটু x এর উপর, sin 2 পাই বাই ল্যামডা ইনটু x এর উপর। আর তার সাথে 2 এটা আছে, 2 এটা কি অ্যামপ্লিটিউডটা বলছিলাম আমরা মাইনাস এ প্লাস কত ক্লাসে বলছিলাম 2a পরিমাণ অ্যামপ্লিটিউড হয়, যেহেতু দুইটা a তাহলে নেটটা হবে হয় +2a অথবা -2a। তাহলে আলটিমেটলি তোমার যে লব্ধি তরঙ্গটা তৈরি হয়েছে, সেই লব্ধি তরঙ্গের একটা বিস্তার ধরতে হবে আমাদের। এই যে লব্ধি তরঙ্গটা তৈরি হলো, এই লব্ধি তরঙ্গের বিস্তারটা হচ্ছে আসলে কি এই চিহ্ন সহ ধরবো আমরা, চিহ্ন সহ x পর্যন্ত, যেহেতু এইটার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, কোথায় x এর মান ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে এটার উপর ডিপেন্ড করে না। তাহলে আমরা বলতে পারি যে যে তরঙ্গটা তৈরি হলো লব্ধি তরঙ্গটা, সেই লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের একটা বিস্তার, সুতরাং লব্ধি তরঙ্গের বিস্তার। অনেকের মনে একটা কনফিউশন মনে হয় জন্ম নিচ্ছে, সেটা হচ্ছে স্যার আপনি তো আগে গ্রাফটার মধ্যে টাইমের উপর ডিপেন্ড করে দেখাইলেন, টাইমের উপর ডিপেন্ড করে দেখাইছে, কিন্তু বিষয়টা একটু খেয়াল করো, টাইম চেঞ্জ হওয়াতে পার্টিকেল গুলোর যে পজিশন কখন উপরে গেছে কখন নিচে গেছে, এমন না যে পার্টিকেলটা ম্যাক্সিমাম ছিল সে কোনো কারণে তোমার আরো কমে গেছে, হ্যাঁ স্ট্যান্ডিং ওয়েভে সে জিরোতে আসছে, সে উপরে যাচ্ছে, সে মিড পয়েন্টে আসছে, আবার নিচের দিকে যাচ্ছে, এটা তার বৈশিষ্ট্য। সে এসএচএম এ তোমার সরল চলিত স্পন্দন করছে, কিন্তু এমন না তোমার টি এর মান t/2 t/4 করার কারণে যে ব্লু কালারের পয়েন্ট ছিল সেই ব্লু কালারের পয়েন্টটা রেড কালারে আসছে, বা রেড কালারের পয়েন্টটা ব্লু কালার আসছে, মোটেও না। ওরা যে জায়গা সে জায়গায় রয়েছে, যার যার সরল অনুযায়ী তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে এটা টাইম ডিপেন্ডেন্ট না। লব্ধি তরঙ্গে যেটা বিস্তার ধরবো আমরা ক্যাপিটাল A দিয়ে ধরবো, -2a sin 2 পাই বাই ল্যামডা ইনটু x। যেহেতু বিস্তার অ্যাকচুয়ালি কখনো নেগেটিভ হইতে পারে না, এজন্য আমরা কি করব, এটাকে মোড চিহ্ন দিয়ে দেব, মডুলাস দিয়ে দেব, মডুলাস দিয়ে এটাকে আমরা প্লাস ধরে নেব। পরীক্ষা আসে যে স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো, এই পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত তোমাকে আসতে হবে, যে লব্ধি তরঙ্গের বিস্তার পর্যন্ত আসতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা এখন সুস্পন্দ আর নিস্পন্দ বিন্দুর ডিসটেন্স গুলো বের করব। খুবই পরের টপিকস, চ্যাপ্টারটা খুব মজার, খুব ভালো করে বুঝতে হবে, একদম ডিপলি বুঝতে হবে। আমরা ধীরে ধীরে যাচ্ছি, কারণ তো ফাস্ট যাচ্ছি না, চ্যাপ্টার বড়,
সময় যেহেতু আছে আস্তে আস্তে আমরা শেষ করি। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা সুস্পন্দ বিন্দু শর্ত নির্ণয় করব। মানে সুস্পন্দ বিন্দুগুলো কোথায় তৈরি হয়, সুস্পন্দ বিন্দু শর্তটাই। সুস্পন্দ বিন্দুতে আমরা দেখলাম যে আমাদের অ্যামপ্লিটিউড গুলো কি হয়, ম্যাক্সিমাম হয়। মানে যে সকল বিন্দুতে কণাগুলো সরণ সর্বাধিক সরণ কিন্তু আমরা কি বলি, অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে তোমার বিস্তার সর্বাধিক কখন হবে, বিস্তার সর্বাধিক তখনই হবে যখন আমার কি হবে, যে এই sin 2π/λx এর মান কি হবে, ম্যাক্সিমাম। আর sin 2π/λx এর ম্যাক্সিমাম মান কত, +1 নাকি নাকি -1 হবে, বলো তো একটু। +1 হবে না -1 হবে, দুইটাই হবে, দুইটাই হবে, রাইট। কারণ এখানে কিন্তু তরঙ্গের বিষয়টা কিন্তু প্লাসের দিকেও আছে মাইনাসের দিকেও আছে। তো এই জন্য sin 2π/λx এটার মানটা +-1 হবে। +-1 কেন স্যার, -1 তো ম্যাক্সিমাম না। হ্যাঁ অবশ্যই ম্যাক্সিমাম, তরঙ্গের ক্ষেত্রে এটা নেগেটিভ থেকে ম্যাক্সিমাম ভ্যালু, তরঙ্গের ক্ষেত্রে নেগেটিভ থেকে কিন্তু এটা ম্যাক্সিমাম ভ্যালু, কারণ -2 -3 কিন্তু ছোট। তাহলে কি হচ্ছে আমাদের +-1, এটা কি সুস্পন্দ বিন্দু শর্ত। এটার মান যদি +-1 হয় তবে অ্যামপ্লিটিউড কি হবে, ম্যাক্সিমাম হবে, এবং সেটা কত হবে, +-2 এ। আমার টার্গেট হচ্ছে x এর মানটা বের করা, কোথায় তৈরি হচ্ছে। ওকে, তাহলে sin +1 কোথায় পাবো, π/2 তে পাবো, 90 ডিগ্রিতে পাবো +1। তারপর চেক করে দেখো যদি আমার ভুল না হয় 3π/2 তে আমরা -1 পাবো। দেখো তো sin 3π/2 তে আমরা -1 পাই কিনা, চেক করে বলতো আমাকে একটু। জি স্যার। আচ্ছা, তারপর 5π/2 তে আমরা +1 পাবো, চেক করতে পারো যদি আমার ভরসা না থাকে। এবং আশা করি বুঝতে পারো সব হচ্ছে কি π/2 এর বেজোড় গুণিতক, তার মানে 2n + 1 π/2। 2n + 1 কিন্তু বেজোড় সংখ্যা, 2n + 1 π/2 তে আমরা জামা কাপড় আস উদয় মাইক অফ করো, মাইক অফ করো, তাহলে 2n + 1 π/2 বিজোড় গুণিতক। তাহলে আমরা কি করি, আমরা 2π দিয়ে আগে ভাগ করি, 2π দিয়ে যদি ভাগ করে দিই, 2π দিয়ে যদি ভাগ করি আমাদের কত আসে এখানে, 1/4, 3/4, 5/4, 7/4 up to 2n + 1 1/4। ঠিক আছে না, 2π দিয়ে ভাগ করছি। জি স্যার। সুতরাং x λ/4, 3λ/4, 5λ/4, 7λ/4 up to 2n + 1 λ/4। অর্থাৎ সুস্পন্দ বিন্দু শর্ত হচ্ছে λ/4 এর বিজোড় গুণিতক। তাহলে দেখো কি বললাম, সুতরাং সুস্পন্দ বিন্দুর শর্ত হচ্ছে, সুস্পন্দ বিন্দুর শর্ত হচ্ছে λ/4 এর বিজোড় গুণিতক, যেখানে n এর মান 0 1 2। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে সুস্পন্দ বিন্দু শর্ত কি, λ/4 এর বিজোড় গুণিতক। ওই যে মাঝখানের পয়েন্টটা λ/4 এক নাম্বার পয়েন্ট ছিল, দেখো 1 নাম্বার λ/4, তারপর 3 নাম্বার λ/4, তারপর দেখো 5 নাম্বার λ/4। আবার লাস্ট একটা ফিগার রেখে দেখাই দিব আমি, এটা উঠায় নাও, উঠায় নাও।
বুঝছে? জি স্যার। তাহলে জি স্যার। নিস্পন্দ বিন্দু শর্ত, নিস্পন্দ বিন্দু শর্ত, নিস্পন্দ বিন্দু অর্থাৎ নিস্পন্দ বিন্দুতে, নিস্পন্দ বিন্দুর শর্ত মানে নোড, নোডের ক্ষেত্রে তোমার মাধ্যমের কণাগুলোর ডিসপ্লেসমেন্ট কত ছিল? কোনো ডিসপ্লেসমেন্ট ছিল? জিরো। কোনো ডিসপ্লেসমেন্ট ছিল না। যদি কোনো ডিসপ্লেসমেন্ট না থাকে দ্যাট মিন্স তোমার সাইনের মিনিমাম ভ্যালু লাগবে। সাইনের মিনিমাম ভ্যালু তো একটাই, আর কিছু না, জিরো। -1 কিন্তু এখানে না, আর ভেক্টরের মধ্যে মনে করো স্যার মিনিমাম কিন্তু ভেক্টরের মধ্যে -1 কইছিলেন, এটা কিন্তু নেগেটিভ দিকে ওইটা, এটা কিন্তু এখানে কাজ হবে না। তাহলে মিনিমাম কি? জিরো। এর চেয়ে মিনিমাম আর নাই, -1 বলা যাবে না এখানে, মিনিমাম ভ্যালু কি? জিরো। তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো হয় আমাদের? সাইন 0 এর মানে তো জিরো, সাইন পাই এর মান জিরো, সাইন 2 পাই এর মান জিরো, সাইন 3 পাই এর মান জিরো, তো আপ টু সাইন n পাই এর মান জিরো। দেখো ঠিক আছে কিনা চেক করো তো একটু। sin 60 ডিগ্রি মান 0, sin 354 540 এর মান 0 না? ঠিক আছে না? স্যার ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে এবার 2 পাই দিয়ে ভাগ করি, 2 পাই দিয়ে ভাগ করে দেই, 2 পাই দিয়ে ভাগ করলে 0 তো 0ই, এটা আসবে হচ্ছে হাফ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে n/2। আচ্ছা এটা আসে 0 λ/2, lambda 3 λ/2 up to n λ/2। এটাকে একটু আগের মতো সাজানোর জন্য আমরা দেখো এইভাবে লিখতে পারি না, 0 জাস্ট চেক করো একটু, ধারা তো আমরা লাইনে তোমার পড়ে আসছে জিনিসগুলো। আসলে কি করলাম বলো তো? আমি আগেরটা ছিল কি λ/4 এর বিজোড় গুণিতক, দেখো তো এবার λ/4 এর কি গুণিতক আসছে? জোড় গুণিতক। সুতরাং সুস্পন্দ বিন্দুর শর্ত ভালো করে বুঝে নাও, এই লাইনটা ভালো করে বোঝো, আমি সময় দিতে আসি, লাইনটা বোঝো ভালো করে। সুস্পন্দ, নিস্পন্দ সরি হ্যাঁ থ্যাংক ইউ, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দুর শর্ত হচ্ছে λ/4 এর জোড় গুণিতক, এবং যেখানে n এর মান কি? 0 1 2। এই লাইনটা ভালো করে বোঝো, কেন করলাম বলতে কি জাস্ট এই জিনিসটা, যে এই শর্তটাকে দেখানোর জন্য যে λ/4 এর কি গুণিতক? জোড় গুণিতক। দেখো কোনো কিছু না বুঝতে পারলে বলো। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা লাস্ট ফিগারটা ড্র আউট করি একটু, ফিগারটা আমরা ড্র আউট করি, তাহলে আমাদের ফিগারটা যদি ড্র আউট করি, আমাদের ইকুয়েশনটা ছিল লব্ধি তরঙ্গের যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে, আমরা ফিগার যদি ড্র আউট করি -2a sin 2 pi by lambda into x আর cos ওমেগা t ছিল, তার মানে -2a। আচ্ছা যাই হোক, মাইনাসটা কোনো বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে এটা কিসের উপর নিচ্ছি? আমরা সাইন নিছি, মানে আমাদের অ্যামপ্লিটিউড যেটা ছিল, যদি আমরা মূল রাশিটা চিন্তা করি, জাস্ট 2a sin 2 pi by lambda into x, আমাদের এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, নেট ডিসপ্লেসমেন্ট এইটা আমরা ধরে নিছি, মাইনাসটা কিন্তু আমরা এখানে মাথায় রাখতেছি। জাস্ট গ্রাফটা আমি ড্র করি, আমাদের স্থির তরঙ্গের গ্রাফটা, তাহলে সাইনের গ্রাফ, তাহলে এই ধরনের গ্রাফ, এবং এগুলো হচ্ছে আমাদের নোট। আমরা নোটগুলো দেখবো যে আমাদের পজিশনগুলো বের করছি, এখানে আমাদের মিল আছে কিনা চিত্রের সাথে, না কোনো ঝামেলা হয়েছে। আর এগুলো হচ্ছে অ্যান্টি, A1 A2, অনেক ইংলিশের সাথে আবার তাল মিলে না, মানে উল্টা পাল্টা লাগাই দিও না। সার্কিট নাম অ্যান্টি মানে এখানে সুস্পন্দ, আর নোড মানে নিস্পন্দ, করার নেই। তো দেখো নোডের শর্ত কি? 0 তে নোড, ওকে পেয়ে গেছি আমরা, λ/2 তে নোড পেয়ে গেছি, ল্যামডা তে নোড, আর বাকি তো পাবোই। আবার অ্যান্টি নোডটা দেখো একটু, অ্যান্টি তো বলা হয়, অ্যান্টি নোডের প্রথমটা কি ছিল?
ল্যামডা বাই 4, এই যে দেখো ল্যামডা বাই 4 এক নাম্বার। তারপর 3 ল্যামডা বাই 4, এই যে 3 ল্যামডা বাই 4 চেক করে দেখতে পারো 3 ল্যামডা বাই 4। তারপর এটা 5 ল্যামডা বাই 4, মানে ইকুয়েশন আমার ঠিক আছে। এই হচ্ছে তোমার ফিক্সড এন্ড স্ট্যান্ডিং ওয়েভ, মানে যদি শক্ত প্রতিফলক দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে কোন স্থির তরঙ্গ তৈরি হয় তবে তার ইকুয়েশন গুলো লিখলাম আমরা, আর সুস্পন্দ আর নিস্পন্দ গুলো ব্যাখ্যা করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমরা আজকে দেখলাম এটা শক্ত প্রতিফলক দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে। আমাদের লেকচার বইতে এটা দেয় না, লেকচার বইতে দিছে শুধুমাত্র তোমার মুক্ত প্রান্ত থেকে বাধা পেয়ে, যেটা আমরা নেক্সট ক্লাসে করাবো, মানে বুধবারে করাবো। দেখো আজকে কোনো প্রশ্ন আছে কিনা, কারো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন কি আছে? কারো কোনো কোশ্চেন নাই? স্যার এখানে কি যে দুইটা আবার বলো, বুঝিনি, সরি। গ্রাফটা একটু আবার বুঝালে ভালো। গ্রাফটা, আচ্ছা গ্রাফটা হচ্ছে সাইনের, এটা তো বুঝতে পারছি সাইনের গ্রাফ যেটা এখান থেকে শুরু হয়েছে। এবার নোড, আমার নোড অ্যান্টি নোড এগুলো জাস্ট আইডেন্টিফাই করলাম। এবার তুমি নোডের দেখো, নোড কি 0 তে পাওয়া যাচ্ছে, ওকে 0 তে পাইছি। ল্যামডা বাই 2 তে দেখো, ল্যামডা বাই 2 তে পাইছি, ল্যামডাতে পাইছি, এই যে ল্যামডা পুরো ল্যামডা, ল্যামডা বাই 2, তারপর আবার এখানে পাবো, তাহলে ওকে ঠিক আছে। আর আমরা অ্যান্টি নোড অর্থাৎ সুস্পন্দ কোথায় পাইছি দেখো তো, ল্যামডা বাই 4, এই যে ল্যামডা বাই 4, এইটুক ল্যামডা বাই 2 তার অর্ধেক ল্যামডা বাই 4। দেখো এটা একটা ল্যামডা বাই 4, এটা একটা ল্যামডা বাই 4, এটা হচ্ছে 3 নম্বর ল্যামডা বাই 4, অর্থাৎ 3 ল্যামডা বাই 4 এ যায় আরেকটা আমরা সুস্পন্দ পাইছি। তাহলে এবার 5 নম্বরে দেখো আরেকটা সুস্পন্দ, দেখো আমি চিত্র আলাদা করে দেখাই তোমাদের বোঝার জন্য। দেখো এটা একটা ল্যামডা বাই 4, এটা দুইটা, এটা 3টা ল্যামডা বাই 4, এটা 4টা, এটা 5টা ল্যামডা বাই 4। আর নিস্পন্দগুলো 1 0 তে পাইবা, ল্যামডা বাই 2 তে পাইবা, ল্যামডাতে পাইবা, আবার পরেরটাতে যে পাইবা। বুঝা গেছে? তাহলে আমাদের